হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 10 এর এবিটিএ টেস্ট পেপার সলভ করছি। এর আগে আমরা ক্লাস 10 এর যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ম্যাথের গণিত বই সম্পূর্ণরূপে সলভ করেছি। রায় মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করেছি। তোমাদের সালের কোশ্চেন 2017 থেকে প্রত্যেকটা সালের কোশ্চেন সম্পূর্ণ সলিউশন করা আছে। রায় মার্টিন সলভ করার পর এখন এবিটিএ সলভ করছি। এরপর পর্ষদের টেস্ট পেপার খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তখন পর্ষদের টেস্ট পেপার আমরা সলভ করবো। ঠিক আছে, তো প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। তাহলে আজকের ক্লাস শুরু করছি। দেখো, আবার একবার বলে রাখি যে প্রত্যেক যে সমস্ত স্টুডেন্ট আমাদের চ্যানেলের সাপোর্টে আছে, আমরা প্রত্যেক ক্লাসের মাঝে কয়েকজনের করে নাম নিচ্ছি এবং তাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাসেও আমরা কিছু স্টুডেন্টের নাম নেব। ঠিক আছে, তো দেখো আজকের ক্লাসে কাদের নাম আছে, কোন কোন স্টুডেন্টের নাম আছে। শুরু করছি আজকের ক্লাস। দেখো, একের দাগের 1 থেকে পেজ নাম্বার 644 পাতায় 644 পাতায় একের দাগে একের কোশ্চেন। 644 পাতায় একের দাগের একের কোশ্চেন কি বলেছে দেখো। একের দাগের একের কোশ্চেন বলেছে এমসিকিউ, 6টা এমসিকিউ থাকে। প্রথমটায় বলা আছে এ কিছু পরিমাণ টাকা নিয়ে বছরের শুরুতে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি সমপরিমাণ টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে 50,000 টাকা লাভ হয়। লাভ হলে বি পাবে। এবার বলছে বছরের শেষে 50,000 টাকা লাভ হলে সেখান থেকে বি কতটা পাবে। এ কিছু পরিমাণ টাকা নিয়ে ব্যবসা শুরু করে। বি 4 মাস পর সমপরিমাণ নিচ্ছে। এবার যেহেতু উভয় সমপরিমাণ টাকা নিচ্ছে, আমরা মনে করছি উভয় পি টাকা নিচ্ছে। তাহলে উভয় পি টাকা নিলে এ এর 1 মাস হিসেবে মূলধন কত? 12 মাস খাটছে এর টাকাটা, তাহলে 12 ইন্টু পি 1 মাস হিসেবে মূলধন। আর বি এর কত খাটছে? 4 মাস পর, মানে 4 মাস অতিবাহিত হয়ে গেছে তারপর, তাহলে 8 মাস পরে থাকছে বছরের মধ্যে। তাহলে এর 1 মাস হিসেবে মূলধন 8 ইন্টু পি। তাহলে এদের এ ও বি এর মূলধনের অনুপাত এইটা। যদি 4p দিয়ে ভাগ করে দিই হয়ে যাচ্ছে 3:2 মূলধনের অনুপাত, 3:2 হয়ে যাচ্ছে। এবার বছরের শেষে কত লাভ বলেছে? বছরের শেষে লাভ হয়েছে 50,000 টাকা, তাই তো? 50,000 টাকা লাভ হয়েছে। সেখান থেকে বি কত পাবে? এখানে বি পাবে, দেখো বি এর এখানে 2 এর আনুপাতিক মান 2, তাহলে 2 + 3 5 ইন্টু 50,000। 2/2 + 3 5, 3 + 2 যোগ করলে 5 হচ্ছে, এত টাকা এটা বি পাবে। এটা ভাগ করলে 10,000, 10 × 20,000 টাকা। ঠিক আছে, 20,000 টাকা কোন অপশনে আছে? দেখো 20,000 টাকা আছে অপশন বি তে। তাহলে অপশন বি সঠিক উত্তর। একের দাগের একটা অপশন বি আছে 20,000 20,000 টাকা। দুইয়েরটা দেখো বলেছে x² / y² প্রপোর্শনাল x - y, y² / z² প্রপোর্শনাল x + y। সহজ অঙ্ক। x² / y² প্রপোর্শনাল x - y আর y² / x² প্রপোর্শনাল x + y, এটা বলা আছে তো। x² / y² প্রপোর্শনাল x - y, x² / y² x - y আর y² / x² প্রপোর্শনাল x + y। এটা হলে x² - y² এর মান, x² - y² এর মান কত হবে? তাহলে দেখো, এটা যদি আমরা একটা ধ্রুবক নিয়ে নিই তাহলে x² - y² k × x - y, আর এটা y² / x² এটা k1 নাও, k1 আর k2 মনে করো। এবার দুটোকে গুণ করলে কি হবে? দেখো দুটোকে গুণ করলে হয়ে যাচ্ছে এই যে k1 × k2 বাঁ দিকে এই মানটা গুণ হয়ে এই মানটা গুণ হয়ে a - b a + b a² - b² ফর্মুলা পড়ে যাচ্ছে। সেই মানটা এবার এই মানটা ডান দিকে যদি নিয়ে নিই y² / x², দেখো এই মানটা গুণ করছি, এদিকের মানটা বাঁ দিকে নিয়েছি, এদিকের মানটা ডান দিকে নিয়েছি। গুণ করলে x² y² উপর নিচে কেটে গেল। তাহলে এখানে হয়ে যাচ্ছে x² - y² হয়ে যাচ্ছে 1/k1 × k2। তাহলে k1 k2 ধ্রুবক হলে k1 × k2 ধ্রুবক হবে, তাহলে 1/k1 তাদের গুণফলটাও ধ্রুবক হবে। তাহলে x² - y² ধ্রুবক হয়ে যাচ্ছে। ঠিক আছে, x² - y² ধ্রুবক হয়ে যাচ্ছে। তাহলে বলছি x² - y² এর মান এটা ধ্রুবক হবে। ধ্রুবক কোন অপশনে আছে? অপশন এ তে আছে। অপশন এ ধ্রুবক। 3-এর দাগেরটা দেখো কি বলেছে। 3-এর দাগের বলেছে যে একটি বৃত্তাংশ চতুর্ভুজের বিপরীত কোণের অনুপাত একটি বৃত্তাংশ চতুর্ভুজের দুটি বিপরীত কোণের অনুপাত 3:2 হলে কোণ দুটির অন্তর কত? সহজ অঙ্ক। দেখো আমরা কি জানি, বৃত্তাংশ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, মানে কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি।
কোণ দুটির যোগফল 180 ডিগ্রি, বিয়োগফলটা চেয়েছে, অন্তর চেয়েছে। এবার সেই কোণ দুটির অন্তর বলে দিয়েছে 3:2, 3:2। তাহলে প্রথম কোণের মান কত হবে? প্রথম কোণের মান হয়ে যাবে 3/3 + 2 5 × 180 ডিগ্রি। এইটা হয়ে গেলে এইটা 36 হয়, তাই তো? 3×36 108 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর তাহলে অপরটা হয়ে যাচ্ছে, যদি এইভাবে 2/5 × 180ও করতে পারো, বা 180 থেকে 108 বিয়োগও করতে পারো, সেটা দ্বিতীয় কোণটা হয়ে যাচ্ছে 72 ডিগ্রি। একটা কোণের মান 108, অন্যটার 72। তাহলে বিয়োগফলটা কত? 108 - 72 = 36 ডিগ্রি। কোণ দুটির অন্তর হয়ে যাচ্ছে 36 ডিগ্রি। ঠিক আছে? কোন অপশনে আছে দেখো, এটা সহজ অঙ্ক। কথাগুলো ভালো করে শুনবে যেগুলো বলছে। অপশন সি তে আছে 36 ডিগ্রি, অপশন সি। 4 দাগে দেখো কি বলেছে। 4 দাগে বলে দিয়েছে যে sin 3θ = cos 10 + θ হলে cos 3θ এর মান। sin 3θ = cos 10 + θ, কোনটা সূক্ষ্মকোণ আরে বলা নেই, এখানে 3θ সূক্ষ্মকোণই হবে। sin 3θ = cos 10 + θ। তাহলে এটাকে আমরা কি করতে পারি, যে sin 3θ কে আমরা লিখছি cos 90 - 3θ = cos 10 + θ। cos 90 - 3θ = sin 3θ হয়। উভয় দিকেই cos চলে এলো। কেউ যদি এটাকে এইভাবে লিখতো যে sin 3θ = sin এই যে 90 - 10 + θ, সেটাও হতো। তাহলে তখন 3θ = 90 - 10 - θ হয়ে যেত। ঠিক আছে? এই মাইনাসটা গুণ হয়ে যেত। আমরা এইভাবে করছি। তাহলে উভয় দিক দিয়ে cos তুলে দিলে 90 - 3θ = 10 + θ। তাহলে -3θ - θ = 10 - 90 ডিগ্রি, -4θ = -80 ডিগ্রি, মাইনাস মাইনাস কেটে গেল, θ = 80 ডিগ্রি বাই 4, এটা হয়ে যাচ্ছে 20 ডিগ্রি। থিটার মান 20 ডিগ্রি। এবার কি চেয়েছে দেখো, থিটার মান তো বের করে ফেললাম। এখানে বলেছে cos 3θ, থিটার মান 20 মানে তাহলে cos 3θ কত হচ্ছে? cos 3 × 20 60 ডিগ্রি। cos 60 এর মান কত? হাফ। cos 60 এর মান হাফ হয়, আমরা জানি cos 60 মান হাফ হয়। কোন অপশনে হাফ আছে দেখো, এখানে হাফ আছে, অপশন এ তে হাফ আছে। তাহলে অপশন এ 1/2 অ্যান্সার। 5 দেখো কি বলেছে। 5 অঙ্ক বলেছে একটি গোলক, একটি লম্ব, একটি শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাসার্ধ সমান। তাদের আয়তন যথাক্রমে v1 v2 v3 হলে v1 = v3 = v2 = v3 এর মান কত? সহজ অঙ্ক। এই অঙ্কটা অনেক পেজে 2 নম্বরও আছে, যে বলেছে উচ্চতা ও ব্যাসার্ধ সমান হলে এদের অনুপাত নির্ণয় করো। তখন বলে দিয়েছে, অপশন দেয়া নেই। দেখো গোলক, শঙ্কু আর চোঙ বলেছে। গোলক, শঙ্কু আর চোঙ, আমরা প্রত্যেকের ব্যাসার্ধ মনে করছি r একক, আর উচ্চতা মনে করছি h একক। ঠিক আছে? এবার গোলক বলে দিয়েছে, তো গোলকের বিষয়টা খেয়াল রাখো। গোলকের এইটা ব্যাসার্ধ, তার মানে এইটা উচ্চতা হয়ে যাচ্ছে। ব্যাসার্ধ আর উচ্চতা, গোলকের ব্যাসটাই হচ্ছে উচ্চতা। তার মানে গোলকের উচ্চতা কত হয়ে যাচ্ছে? প্রত্যেকের উচ্চতা, গোলকের উচ্চতা এখানে হয়ে যাচ্ছে ব্যাসটাই উচ্চতা। তার মানে এই গোলকের ক্ষেত্রে h = 2r, h এর মানটা 2r। তাহলে সবার ক্ষেত্রে h এর মানটা 2r হয়ে যাবে, যেহেতু প্রত্যেকের উচ্চতা সমান বলে দিয়েছে, সবার ক্ষেত্রে h এর মানটা 2r হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আয়তন অনুপাত হয়ে যাচ্ছে গোলকের 4/3 πr³ শঙ্কুর 1/3 πr² h চোঙের πr²h। এবার এটা 4/3 πr³। আচ্ছা, কিছু কিছু মান আমরা তুলে দিচ্ছি, πr² প্রত্যেকটা থেকে তুলে দিচ্ছি। πr² প্রত্যেকটা থেকে πr² দিয়ে ভাগ করে দিলে এটা হচ্ছে 4/3r, 4/3r এইটাই হয়ে যাচ্ছে h/3 h হয়ে যাচ্ছে। এবার দেখো, যেহেতু গোলকের ক্ষেত্রে h = 2r, তাহলে প্রত্যেকের উচ্চতা যেহেতু সমান, তাহলে আমরা এই প্রত্যেকটা h এর মানে 2r হবে। তাহলে এটা 4r/3 h এর মান 2r/3 এখানে 2r। ঠিক আছে? এবার দেখো, প্রত্যেকটা থেকে 2r দিয়ে যদি ভাগ করে দিই, এটা হয়ে যাচ্ছে 2/3, 2r দিয়ে ভাগ করে দিলে এটা 1/3 1। এবার 3 দিয়ে গুণ করে দিলে 2:1:3 হয়ে যাচ্ছে। দেখো, 2:1:3, এটা অ্যান্সার আসছে। কোন অপশন আছে দেখো, 2:1:3। আচ্ছা, v1 v2 v3 হবে, কারণ গোলকের আয়তন v বলে দিয়েছে। তাহলে v1 = v2 = v3 = 2:1:3। এটা অপশন ডি সঠিক উত্তর হবে। অপশন ডি 2:1:3 অপশন ডি তে আছে। হ্যাঁ, কিন্তু এখানে তোমাদের বইয়ে কি বলা আছে? বি 4:1:3। 4:1:3 কোনোভাবেই হবে না। হ্যাঁ, এটা 2:1:3 হবে।
তাহলে এখানে হয়ে যাচ্ছে, যদি এটা অন্যভাবেই করো, যে এতে ঘুরিয়ে নাও, যদি এটা তুমি লিখতে পারো যে এটা 2/3 পাই আর স্কোয়ার ইন্টু 2r লিখে দিলে, এইটা গুণ করলে এইটা আসছে, এই 2r এর জায়গায় যদি এইচ বসিয়ে দাও, এইচ বসিয়ে দিলে এবার পাই আর স্কোয়ার এইচ তুলে দিলে আবারও সেই 2/3 1/3 1 চলে আসছে। ঠিক আছে, এটা তাহলে অপশন ডিটাই হবে 2:1:3 হবে, যেভাবে অঙ্ক করা হোক উত্তরটা ভুল দেওয়া আছে। 2:1:3 অপশন ডি তে আছে 2:1:3, এটাই সঠিক উত্তর। 6 বলেছে যে ui is equal to xi minus 20/5, ui is equal to xi minus 20/5, তাহলে h is equal to 5, a is equal to 20 হয়ে যাচ্ছে, h is equal to 5 আর a is equal to 20, দেখো h is equal to 5 আর a is equal to 20, summation of fi ui 25, summation of fi 50, আচ্ছা summation of fi ui 25, summation of fi is equal to 50, ঠিক আছে, summation of fi ui 25, summation of fi 50, x বার এর মান, x বার সহজভাবে বেরিয়ে যাবে, দেখো x বার এর মান, x বার is equal to a plus a এর মান 20 plus summation of fi ui এইটা বাই summation of fi 50 into h এর মান কত, h এর মান 5, এটা কেটে দিলে 25 দুগুণে 50 2 হয়ে যাচ্ছে, 5 কে এটা দিয়ে ভাগ করলে 2.5 হয়ে যাচ্ছে, তাহলে 20 plus 2.5 এটা 22.5 आंसर আসছে, 22.5 সঠিক উত্তর আসছে। দেখো অপশন ডি তে আছে 22.5 সঠিক উত্তর, 22.5। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। আচ্ছা, এমসিকিউ একের দাগেগুলো কমপ্লিট হলো, এবার আমরা 2 এর দাগে যাচ্ছি। 2 এর দাগে অঙ্ক দেখো কি বলেছে। দুইয়ের দাগের আছে শূন্যস্থান পূরণ। দুইয়ের দাগের একের বলছে কোন আসল 20% সরল সুদের হারে 5 বছরের জন্য খাটলে আসল ও সবৃদ্ধি মূলের অনুপাত। কোন আসল 20%, আচ্ছা আসল মনে করছি আমরা পি টাকা, আর সুদ কত 5 বছরের জন্য 20% হারে খাটছে, তাহলে পি ইজ টু, এটা হয়ে যাবে পি ইন্টু 20 ইন্টু 5/100, 5 কুড়ি 100, তাহলে পি ইজ টু পি হয়ে যাচ্ছে, এটা 20 5 5 5 কেটে যাচ্ছে, পি ইজ টু পি 1:1 হয়ে যাচ্ছে। দেখো 1:1 সঠিক উত্তর। তাহলে এখানে শূন্যস্থানে হবে, বলছে শূন্যস্থান পূরণ করো, তাহলে এখানে শূন্যস্থানে কি হবে, এখানে শূন্যস্থানে হয়ে যাবে 1:1, তাই তো বলেছে কোন আসল 20% সরল সুদের হারে 5 বছরের জন্য, ও আসল ও সবৃদ্ধি মূলের, সুদের নয় সবৃদ্ধি মূল, তাহলে সবৃদ্ধি মূল কত হয়ে যাচ্ছে, তাহলে এই অনুপাতটা নয়, এইটা হচ্ছে আসল আর সুদের অনুপাত হচ্ছে, তাহলে আসল আর সবৃদ্ধি মূল মানে এটা আসল পি সুদও পি, তাহলে এটা আসল প্লাস সুদ সবৃদ্ধি মূল 2p, এটা 2p হয়ে যাচ্ছে, এটা 1:2 চলে আসছে, 1:2 হবে শূন্যস্থানে। ঠিক আছে, এটা হয়ে যাবে 1:2। 2 এরটা দেখো 1:2 হলো আসল ও সবৃদ্ধি মূলের অনুপাত। 2 এরটা কি বলেছে, 2 এটা বলেছে a:b = 5:3, সংখ্যাদ্বয়ের লসাগু 75 হলে সংখ্যাদ্বয়ের অন্তর। ঠিক আছে, এটাও সহজে হয়ে যাবে, a:b 5:3, তাহলে a:b 5:3 হলে আমরা a = ধরে নিচ্ছি 5x আর b = 3x, এই 5x আর 3x এর লসাগু কত, 5x আর 3x এর লসাগু আমরা সহজেই বুঝতে পারছি 15x লসাগু, তাহলে 15x = 75, লসাগু 75 বলে দেয়া আছে, লসাগু 75 বলে দেয়া আছে, তাহলে x এর মান কত 75/15 5, x এর মান হয়ে যাচ্ছে 5, তাহলে একটা সংখ্যা কত, a এর মান হয়ে যাচ্ছে 5 × 5 25 আর b এর মান 3 × 5 15, তাহলে 15 আর 25, 15 আর 25 এর গসাগু কত 5, 15 আর 25 এর গসাগু কি চেয়েছে এখানে, গসাগু না অন্তর চেয়েছে বোধহয়, হ্যাঁ সংখ্যাদের অন্তর 10 হয়ে যাবে, এখানে সংখ্যাদের অন্তর চেয়েছে, তাহলে সংখ্যাদের অন্তর হয়ে যাচ্ছে 10, তাহলে এই যে 25 - 15 10। 3 এরটা দেখো, 3 এরটা বলছে একটি বৃত্তে দুটি জায়গায় এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, একটি বৃত্তে দুটি জায়গায় পি বিন্দুতে ছেদ করেছে, এপি ইজ টু পিবি 3:2 হলে বিডি ইজ টু এসি। আচ্ছা একটি বৃত্ত, আচ্ছা বৃত্তে দুটি জায়গায় আমরা এইভাবে ছেদ করাচ্ছি, মনে করো কি বলেছে, একটি বৃত্তে দুটি জায়গায় এবি আর সিডি পি বিন্দুতে ছেদ করেছে, এটা মনে করো এবি,
এটা মনে করো সিডি, এটা পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দু এটা, ঠিক আছে, পি বিন্দুতে ছেদ করলো। এবার বলেছে যে এপি ইজ টু পিবি 3:2। আচ্ছা, এইটা বলেছে যে ছেদ করেছে এটা 3:2, এটা 3 ভাগের দিকে 2 ভাগের দিকে 3:2, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছে যে বিডি ইজ টু এসি কত, বিডি, আচ্ছা এইটা 3:2 হয়ে গেছে, তাহলে বিডি ইজ টু এসি। আচ্ছা আচ্ছা, এটা সদৃশের কন্ডিশন আসবে কোনোভাবে এরকম হলে, এই যে বিডি ইজ টু এসি, তাহলে বিডি ইজ টু এসি কত জিজ্ঞাসা করেছে, তাই তো। এখানে যদি ওই কন্ডিশনই আসে তাহলে দেখো এইটা আসছে, এইটা একটা ত্রিভুজ, এখানে যদি পি বিন্দু দিই এপিসি একটা ত্রিভুজ, বি পি ডি একটা ত্রিভুজ, যদি সদৃশের কন্ডিশন এখানে চলে আসে যে এই বিন্দুতে ছেদ করেছে 3:2, সেইভাবে যদি আমরা পাই তাহলে এদের যে আনুপাতিক বাহুর আনুপাতিক মানগুলো সমান পাবো আমরা, সেটাই হওয়া উচিত, বাহুর আনুপাতিক মানগুলো সমান হওয়া উচিত। তাহলে বিডি ইজ টু এসি, তাহলে এইটা এর বাহু আর এটা এই ত্রিভুজের বাহু, এ পি সি ত্রিভুজের এখানে 3 আনুপাতিক মান ছিল, এটা হচ্ছে এসি, আর এইটা আনুপাতিক মান 2 ছিল, এটা হচ্ছে বিপিডি এর 2, তাহলে বিডি ইজ টু এসি হয়ে যাবে 2:3, বিডি ইজ টু এসি 2:3 হবে, ঠিক আছে, 2:3। সহজ অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা ভালো অঙ্ক দিয়েছে, অন্যরকম অঙ্ক, যেটা অন্যান্য পেজে যেরকম গতানুগতিক একই রকম ভাবে অঙ্ক সেই রকম নয় এটা। আচ্ছা, এবার দেখো সাইন থিটা মাইনাস কস থিটা 7/3, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত। আচ্ছা, এটা সহজে করে ফেলবো, দেখো সাইন থিটা মাইনাস কস থিটা 7/3, আমরা কি জানি সাইন থিটাকে এ ভাবো, কস থিটাকে বি ভাবো, তাহলে আমরা কি লিখতে পারি যে সাইন থিটা মাইনাস কস থিটা এ মাইনাস বি হোল স্কোয়ার, সাইন থিটা প্লাস কস থিটা এ প্লাস বি হোল স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সাইন থিটা কি বলে দেওয়া আছে এখানে, বলে দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা 7/3, এখানে মানটা পুট করে দাও, ভ্যালুটা 7/13, তাই তো, 7/3 নয় 13, প্লাস সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটার মান 1, তাহলে 2 ইন্টু 1 হয়ে যাচ্ছে, 2 ইন্টু 1, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল 2 ইন্টু 1 2, 2 একে 2, এই ভ্যালুটাও দেখে নিয়ে যাবো স্কোয়ার করে, 7 স্কোয়ার 49 আর 13 স্কোয়ার 169, এইটা আসছে, ঠিক আছে, এইটা আসছে। এটা কত আসছে দেখো, এটা এলসিএম করলে এটা সাইন থিটা এটা কত আসছে 169, 9 দুগুণে 18, 8 হাতে 1, 6 দুগুণে 12, 13, 3 হাতে 1, 2 একে 2 একে 3, মাইনাস 49, তাহলে 9 × 8 9 18 হাতে 1 4 5, 5 × 13 8 13 হাতে 1 2, 169, তাহলে এটাকে এটা স্কোয়ারের মানে যে স্কোয়ার, তাহলে এই সাইন থিটা প্লাস কস থিটার মানটা কত হবে, রুট করলে সাইন থিটা প্লাস কস থিটা রুট করে দিতে হবে, এটা 17/13, এর রুট করলে 289 এর রুট করলে 17 হয়, 169 এর রুট করলে 13 হয়, তাহলে 17/13 অ্যান্সার আসছে, ঠিক আছে। তাহলে শূন্যস্থানে হয়ে যাবে 17/13, 17/13। পাঁচেরটা দেখো, এবার সহজ অঙ্ক ছিল এটা। নেক্সট দেখো পাঁচের কি বলেছে, পাঁচের বলেছে যে দুটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3, তাহলে আমরা দুটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, দুটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ব্যাসার্ধের অনুপাত বলা আছে 2:3, আমরা একটার ব্যাসার্ধ হচ্ছে 2r একক, অন্যটার ব্যাসার্ধ 3r একক, ঠিক আছে। আচ্ছা, উচ্চতার অনুপাত বলা আছে, উচ্চতার অনুপাত বলা আছে, তাহলে আমরা একটার উচ্চতা 5h আর একটা 4h ধরে নিচ্ছি, তাদের আয়তন সহজ অঙ্ক, একটা আমরা 5h একক ধরছি আর একটা 4h একক, ঠিক আছে। তাহলে এইটা প্রথমটার, এইটা প্রথমটার, হ্যাঁ। আচ্ছা, প্রথমটার আয়তন কত, পাই ইন্টু 2r স্কোয়ার ইন্টু h, 5h, এত ঘন একক ইস্টু, এখানে অনুপাত একক দেওয়ার দরকার নেই, এটা যেহেতু অনুপাত, আর পাই এটার ব্যাসার্ধ 3r তার স্কোয়ার ইন্টু 4h, এত ঘন একক, তাহলে এটা হয়ে যাচ্ছে পাই, এটা স্কোয়ার করলে 4, এটা 5, 4 5 20, 20 পাই r স্কোয়ার h ইস্টু, এটা 3 এর স্কোয়ার 9, 4 9 36 হয়ে যাচ্ছে গুণ করলে, 36 পাই r স্কোয়ার h, পাই r স্কোয়ার h তুলে দেওয়া হলো, আর 4 দিয়েও ভাগ করা হলো, 4 দিয়ে ভাগ করলে 4 5 20 আর 4 9 36, 5:9 আসছে, দেখো 4 পাই r স্কোয়ার h দিয়ে ভাগ করছি উভয় দিকে, 4 পাই r স্কোয়ার h, তাহলে 5:9 আমাদের অ্যান্সার চলে আসছে, দেখো 5:9, তাহলে শূন্যস্থানে কি লিখবে 5:9। 6 দেখো, 6 কি বলেছে, 6 বলেছে
31টি সংখ্যার গড় 50, যদি প্রথম 16টি সংখ্যার গড় 46 এবং শেষ 16টি সংখ্যার গড় 53 হয়, তাহলে 16তম সংখ্যাটি হবে। একদম সহজভাবে বেরিয়ে যাবে। দেখো 31টি সংখ্যার গড়, প্রথম 16টিতে যে 16 নম্বর সংখ্যাটি আছে, প্রথম 16টি নিলে 16 নম্বর সংখ্যাটি পড়ছে। আবার শেষ দিক থেকে ভালো করে বুঝবে কথাটা, আবার শেষ দিক থেকে যখন 16টা সংখ্যা নিচ্ছি, আবার সেই 16 নম্বর সংখ্যাটা প্রথম দিক থেকে পড়ছে, শেষ দিক থেকে পড়ছে, দুবার পড়ে যাচ্ছে। ওই মানটা দুবার হয়ে যাচ্ছে, প্রথম দিক থেকে নেওয়ার ফলে, শেষ দিক থেকে নেওয়ার ফলে। তাহলে 31টি সংখ্যার গড় কত? তাহলে এই 16 ওই নামটা যেহেতু দুবার হয়ে গেছে, হ্যাঁ, তাহলে 31 সংখ্যার গড় 50, প্রথম 16টির গড় 46, তাহলে প্রথম 16টির সমষ্টি কত? 16 × 46 প্লাস শেষ 16টির সমষ্টি কত? শেষ 16টির গড় 53, শেষ 16টি সংখ্যার গড় 53, শেষ 16টির সমষ্টি 16 × 53 মাইনাস এই যে 31টি সংখ্যার গড় 50, 31 × 50 এইটা আসছে। দেখো মাইনাস 31 × 31টি সংখ্যার গড় 50। আচ্ছা, এখান থেকে যদি আমরা 16 কমন নিই, 16 কমন নিই, 46 + 53 অ্যাড হয়ে যাবে। 16 কমন নিলে 46 + 53 যোগ হয়ে যাবে। 6 আর 3 9, 6 আর 3 9, 5 আর 4 9, 99 মাইনাস এটা 31 × 50। আচ্ছা, 99 × 16, এটা 99 × 16, তাহলে দেখো 99 × 16, 6 9 54 4, 6 9 54 4, এখানে কত হচ্ছে দেখো 99 × 16। তাহলে 100 × 16 গুণ না করে আমরা এইভাবে করে দিই, 100 × 16 কত হচ্ছে 1600, 100 × 16 কত হয় 1600, সেখান থেকে 16 মাইনাস করে দিই, এটা হচ্ছে 1584। গুণের প্রসেসটা বুঝতে পারলে এটা গুণ করলে হতো। আমরা 100টা 16 ভেবে নিলাম, 100টা 16 গুণফল হচ্ছে 1600, সেখান থেকে একটা 16, এই যে 99 ষোলো, একটা 16 কম আছে, একটা 16 মাইনাস করে দিলাম, করে দিলে 1584 একবারে চলে এলো। মাইনাস এই শূন্য বসিয়ে দিলাম, 5 একে 5, 3 5 15, 1550। তাহলে এইটা যেহেতু 16 নম্বর সংখ্যার দুবার আছে, প্রথম দিক থেকে শেষ দিক থেকে এইখানে দুবার পড়ে যাচ্ছে, তাহলে এইটা থেকে এটা বিয়োগফল করলে 16 নম্বর সংখ্যাটা পেয়ে যাবো। বিয়োগফল কত হচ্ছে? তার মানে 34 হয়ে যাচ্ছে এই বিয়োগফলটা। তাহলে 16 নম্বর সংখ্যাটি হয়ে যাচ্ছে 34, শূন্য স্থানে 34। দেখো বলেছে তাহলে 16তম সংখ্যাটি হবে, 16তম সংখ্যাটি 34। দেখো শূন্যস্থান পূরণ কমপ্লিট হলো। এবার আমরা সত্য মিথ্যায় যাবো। 3 দাগে আছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা দেখো 3 দাগে, 3 দাগের 1 থেকে, হ্যাঁ, 3 দাগের প্রথম অঙ্ক। একটা বলেছে সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর সুদের পরিমাণ অপরিবর্তিত থাকে। সরল সুদের ক্ষেত্রে বলেছে, সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর সুদের পরিমাণ, সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর সুদের পরিমাণ পরিবর্তিত হয় বলেছে না। সরল সুদের ক্ষেত্রে সুদের পরিমাণ প্রতি বছর একই থাকে, একই হারে বাড়তে থাকে। চক্রবৃদ্ধি সুদ হলে সেখানে পরিবর্তিত হয়। তাহলে এই তথ্যটা মিথ্যা হয়ে যাচ্ছে। 2 দেখো, 2 বলছে a এর 2/3 ইকুয়াল টু b এর b এর 75% ইকুয়াল টু a এর 2/3 ইকুয়াল টু b এর 75%। আচ্ছা, a এর 2/3 মানে কত? a এর 2/3 মানে হয়ে যাচ্ছে, a এর 2/3 মানে হয়ে যাচ্ছে 2a/3 ইকুয়াল টু b এর 75%, তাই তো? b এর 75% মানে কত বলে দিয়েছে? b এর 75% মানে বলে দিয়েছে এখানে b × 75/100, তাহলে এটা হয়ে যাবে b × 75/100 ইকুয়াল টু c এর কত বলে দিয়েছে? এটা বলা আছে c এর 0.6 হলে h/b/c বলা আছে। c এর 0.6 মানে c × 0.6, এইটা তার মানে পয়েন্ট উঠে গেলে 10 হয়ে যাচ্ছে, এইটা আসছে। ঠিক আছে, এইটা 25 দিয়ে কাটলে 3, এটা 4, এইটা 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 5, তাহলে এটা হয়ে যাচ্ছে 2a/3 ইকুয়াল টু 3b/4 ইকুয়াল টু 3c/5। ঠিক আছে, এই যে 3 4 5, 3 4 5 এর লসাগু কত? 3 4 5, 3 4 5 এর লসাগু হয়ে যাচ্ছে 60, তাই তো? এবার 3 4 5 এর লসাগু এইটা নেওয়া যাচ্ছে, এখানে দেখো 3 আর 2 এর লসাগু, 3 আর 2, ওপরে 3 আর 2 আছে, 3 আর 2 এর লসাগু 6, আমরা 6 দিয়ে ভাগ করে দিচ্ছি। 6 দিয়ে ভাগ করে দিলে এটা 2a/3 × 6, এটা 3b/4 × 6, এটা 3c/5
5 × 6, এটা কেটে গেল 3, এটা কেটে গেল 2, এটা 2, তাহলে a/9, b/8, c/10, a:b:c, 9:8:10 এটা আসছে। কত বলা আছে দেখো, 9:8:10ই বলা আছে, a:b:c, 9:8:10ই বলা আছে, ঠিক আছে, এটাই বলা আছে। তাহলে এই তথ্যটা সত্য হয়ে যাবে। প্রসেসটা দেখে নাও কিভাবে বের করতে হয়, এটা 2 নম্বরেও থাকতে পারে, এই অঙ্কটা ভালো অঙ্ক, 2 নম্বরেও থাকতে পারে। ভালো করে নিজেদের বেসটা ক্লিয়ার করার চেষ্টা করো, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করো, কোনোভাবে কোনো রকম অঙ্ক মুখস্থ না করতে গিয়ে। এরপর দেখো বলেছে এ ও বি বিন্দুর সংযোগ রেখাংশ তার একই পাশে অবস্থিত সি ও ডি বিন্দুতে সমান কোণ উৎপন্ন করলে এ বি সি ডি বিন্দু চারটি সমবিস্ত হবে। তার একই পাশে অবস্থিত বলেছে, একদম সত্য। এই যে এ ও বি বিন্দু, এখানে এ মনে করো, এখানে বি, এদের একই পাশে অবস্থিত, এখানে সি মনে করো, এখানে ডি, তাদের একই পাশে অবস্থিত, সমান কোণ উৎপন্ন করছে, এদের সঙ্গে সমান কোণ উৎপন্ন করলে এটা তো সমবৃত্তস্থই হয়, তাহলে এটাও হয়ে যাচ্ছে সত্য। 4 দেখো কি বলেছে, 4 বলে দিয়েছে যে একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফলের অনুপাত। একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক আর নিরেট অর্ধগোলক কিসের ক্ষেত্রফলের? দেখো, গোলকের ক্ষেত্রফলের অনুপাত একই ব্যাসার্ধ গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4/3πr³ হয়ে যায়। আর অর্ধগোলকের ক্ষেত্রফল এই অংশটা, এই যে এইটার জন্য πr², 2/3πr², ঠিক আছে, প্লাস এই অংশটা থেকে যাচ্ছে, তার সঙ্গে πr² যোগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা গোলকের আয়তন লিখে ফেলেছি আমরা, এটা হবে গোলকের ক্ষেত্রফলের চেয়েছে, গোলকের ক্ষেত্রফল হয়ে যায় সম্পূর্ণ গোলকটার 4πr², এইটা সম্পূর্ণ গোলকের। এবার এই পার্টটা হচ্ছে 2πr², আর এইটাও πr², এইটা একটা বৃত্ত ভাবলে πr² হয়ে যাচ্ছে, ঠিক আছে, সামতলিক ভাবে নিরেট যেহেতু বলেছে। হ্যাঁ, আচ্ছা, এটা যদি ফাঁপা হয়ে যেত তখন 2πr² হয়ে যেত ফাঁপা গোলকের ক্ষেত্রে। এটা যদি নিরেট বলেছে, নিচের দিকে তলটা আছে, কিছুটা এর ক্ষেত্রফলও থাকবে, ঠিক আছে, সেইটা হয়ে যাবে, এইটা 2πr², এইটার জন্য πr², 3πr², তাহলে 3πr², তাহলে হয়ে যাচ্ছে এইটা ইস টু, এটা 4:3। কিন্তু এখানে কি বলা আছে, সম্ভবত অন্যরকমই দেখলাম, বলছে একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল 2:1। 2:1 তো হচ্ছে না, 4:3 হচ্ছে, 2:1 হচ্ছে না, 4:3 আসছে, তাহলে এটাকে আমাদের মিথ্যা বলতে হবে। 5, 6, 5-এরটা দেখো কি বলেছে, 5-এ বলে দিয়েছে ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান একটি দণ্ডের ছায়ার দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্যের দ্বিগুণ হলে সূর্যের অনুদিগণ 30°। ছায়ার দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্যের দ্বিগুণ এইরকম, তাহলে এইটা যদি x হয়, এইটা 2x, এইটা মনে করো থিটা কোণ করছে, এটাই ছায়ার দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্যের দ্বিগুণ, এইটা ছায়া, তাহলে এখানে ট্যান থিটা কত, x/2x, এই যে লম্ব বাই ভূমি, ট্যান থিটা লম্ব বাই ভূমি, এটা কেটে গেল হাফ, তাহলে ট্যান থিটা = হাফ হয়ে যাচ্ছে। ট্যান কতর মান হাফ, ট্যান তো কোনো কিছুর মান হাফ আসছে না, কি বলেছে এখানে? এখানে বলেছে যে ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান একটি দণ্ডের ছায়া দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্যের দ্বিগুণ হলে সূর্যের অনুদিগণ 30°। আছে sin 30 হলে অতিভুজ হয়ে যায় সেক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু অতিভুজটাকে আমরা ছায়া হিসেবে নিতে পারবো না, এখানে অতিভুজ হয়ে যাচ্ছে। তবুও মোটামুটি এইভাবে দেখলে tan 30 মান তো এক্সাক্ট আসে না, tan 30 মান 1/√3 হয়। হ্যাঁ, মোটামুটি একটা কাছাকাছি যাচ্ছে, √3 মান যদিও 1.1/√3, তার মানে 1 কত হয়ে যাচ্ছে, √3 মান 1/1.732, কাছাকাছি 2 এর কাছাকাছি যাচ্ছে, কিন্তু এক্সাক্ট ওইটাই মানটা দিচ্ছে না, ঠিক আছে। তাহলে এই মানটা বলছে এটা সাইন হয়ে যায় ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান একটি দণ্ডের ছায়া দৈর্ঘ্যটা দণ্ডের দৈর্ঘ্যের দ্বিগুণ। ছায়ার দৈর্ঘ্য x হলে, এই যে ছায়ার দৈর্ঘ্য, এটা ছায়া, এটা দণ্ড, ছায়ার দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্যের দ্বিগুণ হলে, তাহলে দণ্ড আর ছায়া নিয়ে আমরা ক্যালকুলেশন করব, লম্ব আর ভূমি, তাহলে তখন সূর্যের উন্নতি কোণ বলেছে 30°, তাহলে tan 30 = 1/√3 হয়। তাহলে এখানে লম্ব বাই ভূমি tan থিটা নিয়েছি আমরা, tan থিটা
হাফ চলে আসছে। ট্যান এখানে আমরা যে কটা মান জানি 30 মান হাফ নয়, তাই আমরা এক্ষেত্রে এটাকে মিথ্যাই বলবো। ঠিক আছে, 6টা দেখো বলেছে x1 x2 এদের সম্মুখ পার্থক্য 25 হলে এদের সম্মুখ পার্থক্য 30 হবে। তাহলে সম্মুখ পার্থক্য কত হয়ে যাবে? এটা 30 প্লাস 5। এই টাইপের অঙ্ক আমরা অনেক করেছি এর আগে। এই টাইপের অঙ্ক অনেক করা আছে যে x1 x2 ডট 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 এদের সম্মুখ পার্থক্য 25 হলে x1 প্লাস 5 x2 প্লাস 5 প্লাস ডট ডট x5 xn প্লাস 5 এর সম্মুখ পার্থক্য 30। এখানে কি হয়? সম্মুখ পার্থক্য গড় পার্থক্য একই হয়। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে x বার। যদি x বার হিসেবে ভাবি, এটা হয়ে যাচ্ছে x1 প্লাস x2 প্লাস, এইভাবে ক্যালকুলেশন করলে এখানে কি হয়ে যায়? এক্ষেত্রে হয়ে যায় x1 25 হয়ে যায়। এটা ইজ ইকুয়াল টু এটা বাই 25, তাই তো? আচ্ছা, তাহলে এর মানটা 25। তাহলে প্রত্যেক থেকে 5 যখন যাচ্ছে, সম্মুখ পার্থক্য বলে দিয়েছে xn বাই 5। xn বাই কটা মানের বলেছে? বাই n, এটা বাই n। তাহলে 25 ইজ ইকুয়াল টু এটা হচ্ছে। এবার যখন আমরা x প্লাস 5 প্রত্যেকটা নিচ্ছি, এটা 5n হচ্ছে না, এটা খাটছে না, এটা মিথ্যা হয়ে যাচ্ছে, এটা প্রযোজ্য হচ্ছে না। প্রত্যেকটার সঙ্গে 5 থাকলেও অ্যাড হলেও যেহেতু n আছে, হ্যাঁ, n দিয়ে ভাগ হলে nটা নাম্বার হচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা এইভাবে করি যে প্রত্যেকটার x1 প্লাস 5 x2 প্লাস 5 প্লাস ডট ডট প্লাস xn প্লাস 5 বাই n, তাহলে তখন x বারের মান কত হবে? x বারের মান হচ্ছে x1 x2, তাহলে x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn, এইটা বাই n, আর nটা 5n বাই n, n কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটার মান 25, এটার মান হয়ে যাচ্ছে 25 প্লাস 5 ইজ ইকুয়াল টু 30 চলে আসছে। আচ্ছা, 30 চলে আসছে, তাহলে এখানে আমাদের সত্যই বলতে হবে। এটা সত্য হয়ে যাচ্ছে, দেখো 30 চলে আসছে, এটা সত্য হয়ে যাবে। দেখে নাও, 6টা হয়ে যাচ্ছে সত্য। ঠিক আছে, আচ্ছা 4 দাগে শুরু করবো। দেখো 3 দাগের কমপ্লিট হলো, 4 দাগে যাব। চার দাগের কি বলেছে? 4 দাগের 1-টা পর্ব 1 বছর হিসাবে কোনো মূলধন 3 বছরে সমূল চক্রবৃদ্ধি 8 গুণ হয়েছে। পর্ব 1 বছরে কোনো মূলধন, ধরি মূলধন p টাকা, সুদের হার নির্ণয় করতে বলেছে। ধরি মূলধন ইজ ইকুয়াল টু p টাকা, ধরি মূলধন ইজ ইকুয়াল টু p টাকা। আচ্ছা, সময় 3 বছর, এটা সমূল চক্রবৃদ্ধি কত? 8 গুণ, এটা তার মানে 8p টাকা হয়ে যাবে। সময় ইজ ইকুয়াল টু 3 বছর। আমরা সুদের হার ধরে নিচ্ছি 8%, ধরি সুদের হার ইজ ইকুয়াল টু 8%। অতএব শর্ত অনুসারে কি হবে? দেখো, শর্ত অনুসারে সমূল চক্রবৃদ্ধি 8p ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এটা কেটে দাও। ঠিক আছে, সুদের হারটা চেয়েছে, তাহলে এইটা পাওয়ার, এটা হচ্ছে তোমার n নয়, এটা 3 বছরে বলেছে, 3 হবে। তাহলে অতএব 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8 হওয়ার কথা। 8টাকে আমরা 2 টু দি পাওয়ার 3 লিখছি। 8 হওয়ার কথা, 8 মানে 2 টু দি পাওয়ার 3, উভয় দিকে পাওয়ারে 3 আমরা তুলে দিচ্ছি। তাহলে 1 প্লাস r বাই 100 ইজ ইকুয়াল টু 2, বা r বাই 100 ইজ ইকুয়াল টু 2 মাইনাস 1, বা r বাই 100 ইজ ইকুয়াল টু 2 মাইনাস 1 1, বা r ইজ ইকুয়াল টু 100 হয়ে যাচ্ছে। r ইজ ইকুয়াল টু 100 চলে আসছে। দেখো প্রসেসটা দেখো, r ইজ ইকুয়াল টু 100 চলে আসছে। ঠিক আছে, দেখো না ভালো করে, r ইজ ইকুয়াল টু যদি 100 চলে আসে এখানে, তাহলে আমরা অ্যান্সার কি লিখবো? অ্যান্সার এখানে বলেছে তাহলে সুদের হার নির্ণয় করো। অতএব নির্ণয় সুদের হার, উত্তর লিখবে নির্ণয় সুদের হার 100%, এটা স্টেটমেন্টটা লিখবে। নির্ণয় সুদের হার 100%। ঠিক আছে, নির্ণয় সুদের হার 100%,
এটা অবশ্যই উল্লেখ করবে। দুইয়ের দাগেটা দেখো কি বলেছে। দুইয়ের দাগে বলেছে দুইয়ের দাগে বলেছে যে একটি দ্রব্যের মূল্য প্রতি বছর 10% হারে কমে, দ্রব্যটির বর্তমান মূল্য 182 টাকা, 2 বছর পূর্বে মূল্য কত ছিল? ধরি 2 বছর পূর্বে মূল্য ছিল পি টাকা, ধরি 2 বছর পূর্বে দ্রব্যের মূল্য ছিল পি টাকা। 2 বছর পূর্বে দ্রব্যের মূল্য ছিল পি টাকা, আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, ধরে নিচ্ছি 2 বছর পূর্বে দ্রব্যের মূল্য ছিল পি টাকা। এবার দ্রব্যের মূল্য 10% হারে কমছে। দ্রব্যের মূল্য 10% হারে কমলে 2 বছর পর মূল্য হবে, পর মূল্য ইজ ইকুয়াল টু পি ইন্টু, যেহেতু কমছে এটা মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার 2, এত টাকা। এটা মাইনাস হয়ে যাবে, আর নয়, এটা 10% হারে কমছে, এটা 10 বাই 100 হয়ে যাবে, এটা 10, এটা 0 0 কেটে গেল, তাহলে পি ইন্টু 1 মাইনাস 1 10 তার স্কোয়ার, এত টাকা। এটা সিম্পলিফাই করলে 10 লসাগু 10 মাইনাস 1 তার স্কোয়ার, এত টাকা, ইজ ইকুয়াল টু পি ইন্টু, এটা হয়ে যাচ্ছে 9 বাই 10 তার স্কোয়ার, এত টাকা, ইজ ইকুয়াল টু 81 9 দুগুণে 18 81 পি বাই 100, এত টাকা। তাহলে 2 বছর পর মূল্য কমে এইটা হয়ে যাচ্ছে। আবার এখানে বলে দেওয়া আছে যে 2 বছর পর মূল্য হয় 182 টাকা বলা আছে, তাই তো? 2 বছর পর মূল্য হয় 182 টাকা। তাহলে এখান থেকে এটাকে শর্তানুসারে করে পি এর সঙ্গে সমান করলেই আমরা এখান থেকে যে মানটা পাবো সেটাই অ্যান্সার হবে। অতএব শর্তানুসারে, অতএব আমরা এটা 2 বছর পর মূল্য হয় 2 বছর আগে পি টাকা থেকে বর্তমানে, এখন থেকে 2 বছর আগে পি টাকা ছিল, বর্তমান মূল্য এটা বের করেছি। আবার দেওয়া আছে একটা বর্তমান মূল্য, তাহলে একই টাকার একই হারে মূল্য কমছে, তাহলে দুটো বর্তমান মূল্য নিশ্চয়ই সমান হবে। শর্তানুসারে 81 পি বাই 100 ইজ ইকুয়াল টু 182, বা পি ইজ ইকুয়াল টু 182 ইন্টু 100 বাই 8। আচ্ছা, 4 দিয়ে কাটলে 4 25 100, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 25 100, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 9 দুগুণে 18, 91 হয়ে যাচ্ছে। দেখো এইটা আসছে, ঠিক আছে, দেখে নাও। এখানে দেখো আমরা 2 বছর পূর্বে দ্রব্যের মূল্য পি টাকা ধরে নিয়েছি, তাহলে আচ্ছা এটা 81 ছিল, এখানে একটা ভুল হয়ে গেছে, এটা 81 ছিল, তাহলে কাটবেই না কিছু, এটা 81 এর জায়গায় আমরা শুধু 8 লিখে দিয়েছি। এর টাকা এখানে হয়ে যাবে 81, আর এটা 182 ইন্টু 100, তাহলে বা পি ইজ ইকুয়াল টু 18200 বাই 81। এটা ভাগটা করে দেখো 81 দিয়ে 18200, ঠিক আছে, কত খাবে? এটা 2 দিয়ে খাচ্ছে প্রথমে, 81 দুগুণে 162, এটা 20 200, আবারও 2 খাচ্ছে 162, 162 হলে 38, আবারও একটা শূন্য, 4 1 4 3 8 24, 324 হয়ে যাচ্ছে। আচ্ছা, 4 6 10 7 1 2 3 3 8 5 8, দশমিকের জন্য 0, 560, 560 হয়ে গেলে এবার কত হচ্ছে 6 8 48, 7 8 56, তাহলে 6 হয়ে যাবে, 6 8 48, 6 কে 6, 6 8 48, 6 ক 10 4 10 7 কে 1, 8 কে 9, 9 ক 16, 7 16, 74, আবার দশমিকের জন্য 0, এটা 8 9 72, 2 ঘর পর্যন্ত নেই, 224 ইজ ইকুয়াল টু, অতএব পি ইজ ইকুয়াল টু 224.69 লিখবে। 2 বছর পূর্বে দ্রব্যের মূল্য ছিল, কি চেয়েছে, 2 বছর পূর্বে দ্রব্যের মূল্য কত ছিল, তাই চেয়েছে 2 বছর পূর্বে দ্রব্যের মূল্য ছিল 224.69 টাকা প্রায়, এটা একটা প্রায় দিয়ে দেবে। 2 বছর পূর্বে দ্রব্যের দাম কত ছিল? 2 বছর পূর্বে স্টেটমেন্ট অবশ্যই লিখবে, আমরা লিখছি না, বলে দিচ্ছি। 2 বছর পূর্বে দ্রব্যের মূল্য ছিল বা দ্রব্যটির দাম ছিল 224.69 টাকা, প্রায় দিয়ে দেবে একটা প্যাকেটে, ঠিক আছে। দেখে নাও প্রসেসটা। এবার আমরা 3 এর দাগে যাব।
3 দাগের অঙ্ক দেখো। আচ্ছা দেখো, প্রত্যেক ক্লাসের মাঝেই আমরা আমাদের কিছু সাপোর্টিভ যে সমস্ত স্টুডেন্ট আমাদের সাপোর্ট করছে সেই সমস্ত স্টুডেন্টের কথা আমরা বলে থাকি। তো আজও আমরা তার ব্যতিক্রম করব না, আজও আমরা সেই একইভাবে কিছু স্টুডেন্টের কথা বলবো যারা যে সমস্ত স্টুডেন্ট আমাদের সাপোর্ট করে চলেছে। আবারও আসছি সেই মৌলানা আজাদ একাডেমির কথায়, যেখানে প্রায় 6-7 বছর আমি পড়িয়েছি বাগনানের হালনান গ্রামের মৌলানা আজাদ একাডেমি। তো এই চ্যানেলটা আমি যখন স্টার্ট করি সেই সময় যে ব্যাচ, এখন যে ব্যাচটা 12-এ আছে একাডেমিতে, যদিও আমি ছেড়ে চলে এসেছি একাডেমি থেকে, এখন সেই একাডেমির সঙ্গে কোনো যোগাযোগ খুব কমই আছে। তো সেই সময় যারা 11-এ ছিল, 11-এর শুরুর দিকে, এখন তারা 12-এ আছে, 12-এর ফাইনাল এক্সাম দেবে, সেই ব্যাচের কিছু স্টুডেন্ট যারা আমাকে খুব সাহায্য করেছিল, সেই সমস্ত কিছু ছেলের কথা বলবো। যেমন তাদের মধ্যে ওয়াসিম আকরাম, তাদের মধ্যে তারিক জামিল, তাদের মধ্যে মাজারুল, জিসান, সাদিরুল, এই সমস্ত স্টুডেন্টরা আমাকে খুবই সাহায্য করেছিল এবং সাপোর্টও করেছিল। আরও অনেক স্টুডেন্ট আছে, সবার কথা বলা সম্ভব নয়, আবারও একই ক্লাসে সবার কথা উল্লেখ করা সম্ভব না, আমরা পরবর্তী ক্লাসে আরও অনেক স্টুডেন্টের কথা বলবো। তো এই সমস্ত স্টুডেন্ট আমাদের অনেক সাপোর্ট করেছিল, তারা নিশ্চয়ই, তাদের কথা বলতে পেরে আমার খুব ভালো লাগছে, নিশ্চয়ই তারা কোনো এক সময় আমার এই কথা শুনবে এবং শুনলেও তাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। এবং অন্য অনেক স্টুডেন্টও ছিল যারা, তাদের কথা আমরা পরবর্তীকালে বলবো। আচ্ছা, এই সমস্ত স্টুডেন্ট যারা আমাদের সাপোর্ট করেছিল নিশ্চয়ই আমাদের কথা শুনছে, এবং আমি চাইবো তোমরা ভবিষ্যতেও আমাদের সাপোর্টে থাকো এবং সবসময় সাপোর্টে থাকো, এই কথাই বলবো। এবং তোমরা ভালো করে পড়াশোনা করো। তো এবং আরও যারা আমাদের কমেন্ট করছো বিভিন্ন স্টুডেন্ট, তোমরা তোমাদের নামটা অবশ্যই মেনশন করো। আমি জিমেলের মাধ্যমে প্রত্যেকের নাম পাচ্ছি না, তোমরা তোমাদের নামটা মেনশন করো, আমি তাহলে তোমাদের নামটা পাবো, তোমাদের কথাও, প্রত্যেকের কথাই বলতে পারবো। ঠিক আছে, প্রত্যেকের কথাই বলতে পারবো, প্রত্যেকেই ধন্যবাদ জানাতে পারবো। ঠিক আছে, তো ফিরছি ক্লাসে। দেখো 4-3-এরটা, 4-3-এর কি বলেছে, ax² + 6x + c সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:3 হলে ABC এর মধ্যে সম্পর্ক চেয়েছে। তাহলে ax² + 6x + c = 0, ax² + 6x + c = 0 সমীকরণের বীজদ্বয়ের অনুপাত কত বলা আছে? সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:3। ধরি একটি বীজ আলফা, অতএব অপরটি কত হবে? স্বাভাবিকভাবেই 1:3 বলা আছে, অপরটি 3 আলফা, অপর বীজ। অতএব আলফা + 3 আলফা কত? বীজদ্বয়ের যোগফল -b/a, তার মানে মাইনাস একটা 6 আছে, তো না 6 নয়, এটা b হবে, কিন্তু 6 এর মতো দেখতে লাগছে কারণ বলেছে এবিসি এর মধ্যে সম্পর্ক, তাহলে অবশ্যই এটা b হবে। এবিসি এর মধ্যে সম্পর্ক যেহেতু বলেছে, -b/a হয়ে যাচ্ছে। অতএব 4 আলফা = -b/a, তাহলে আলফা = -b/4a। এবার দেখো বীজদ্বয়ের গুণফল আবার বলে লেখো, আবার আলফা × 3 আলফা, বীজদ্বয়ের গুণফল c/a, তাহলে c/a, তাহলে অতএব 3 আলফা² = c/a, অতএব 3 × আলফার ভ্যালু কত? -b/4a তার স্কয়ার = c/a, অতএব 3 × b² / 16 a² c/a। এটা a কেটে গেল, a হয়ে গেল, অতএব সম্পর্ক যেটা হয়ে যাচ্ছে 3b² = 16ac হয়ে যাচ্ছে। এটাই এবিসি এর মধ্যে সম্পর্ক, বা 3b² - 16ac = 0। তাহলে এটাই সম্পর্ক চলে আসছে। দেখো কি বলেছে এখানে, বলেছে এবিসি এর মধ্যে সম্পর্ক। তাহলে লিখবে, স্টেটমেন্ট অবশ্যই লিখবে, এবিসি এর মধ্যে সম্পর্কটি হলো 3b² = 16ac, এইভাবে উল্লেখ করবে। নেক্সট দেখো 4-এর দাগে যাচ্ছি আমরা। চারের দাগের কি বলেছে? 4-এর দাগের বলেছে যে 0.5 এবং 4.5 এর মধ্য সমানুপাতে নির্ণয় করো। 0.5 এবং 4.5 এর মধ্য সমানুপাতে আমরা ধরি 0.5 এবং 4.5 এর মধ্য
সমানুপাতি এক্স। অতএব 0.5:x সমানুপাতি x:4.5। ঠিক আছে, অতএব তাহলে হয়ে যাবে 0.5/x = x/4.5। অতএব x² = 4.5 × 0.5 বা x² এটা যদি আমরা এই যে 4.5 থেকে এখানে এই দশমিক তুলে দিচ্ছি 10 হয়ে যাচ্ছে, দশমিক তুলে দিচ্ছি 10 হয়ে যাচ্ছে, তাহলে এটা 100 হয়ে গেল। এটা 5 5 25 থেকে 2, 4 5 20 আর 2 22। অতএব তাহলে x = কত হয়ে যাচ্ছে, এটা 225 হচ্ছে 15², 225 15², তাহলে 15/10 হয়ে যাচ্ছে। 15 আর 100 হচ্ছে 10² 15/10। অতএব x = 1.5। তাহলে স্টেটমেন্ট অবশ্যই লিখবে উত্তর যে 0.5 এবং 4.5 এর মধ্যে সমানুপাতি 1.5। দেখো কত সহজভাবে নির্ণয় হয়ে গেল যে 0.5 ও 4.5 এর মধ্যে সমানুপাতি 1.5। ঠিক আছে, 6 অঙ্ক দেখো। 6 অঙ্ক কি বলছে? 6 অঙ্ক বলছে যে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু যার পরিকেন্দ্র ও ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু যার পরিকেন্দ্র ও এবিসি কোণ 120 ডিগ্রি। এইটা হবে এবিসি, এটা 5 সেমি 5 সেমি, তাই তো 5 সেমি করে বলে দিয়েছে। দেখো ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু যার পরিকেন্দ্র ও 120 ডিগ্রি, ব্যাসার্ধ 5 সেমি বলেছে। এই বাহু দৈর্ঘ্য কত? এবিসি 120 ডিগ্রি, এটা বি কোণটা 120 ডিগ্রি। আচ্ছা, এইগুলো 5 সেমি নয়, ব্যাসার্ধ 5 সেমি, এটা কেন্দ্র মনে করো এইখানে, এইটা 5 সেমি। ঠিক আছে, এইটা 5, এইটা 5, এগুলো 5 সেমি করে নয়। এইটা হচ্ছে এ, এটা বি, সি। ঠিক আছে, এই বাহুটা দৈর্ঘ্যটা চেয়েছে, এটা মুছে দাও, এটা যোগ করো। ঠিক আছে, ও এটা ডি, এটা 120 ডিগ্রি। আচ্ছা, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, ঠিক আছে, এবং ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ যার অবশ্যই এবি সমান এসি হবে, কারণ এসির সঙ্গে কোনো কিছু সমান হওয়া সম্ভব নয়। কি বলেছে? এবি বাহুর দৈর্ঘ্য চেয়েছে, তাই তো? এবি বাহুর দৈর্ঘ্য চেয়েছে। এবি বাহুর দৈর্ঘ্য কত? এবার দেখো, কারণ এর বিপরীত বাহু এটা, এইটা যদি এর সঙ্গে কোনোটা সমান হয় বিপরীত কোণ 120, তারও বিপরীত কোণ 120 হতে হবে, কারণ সম্ভব নয় সেটা। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 হয়। ঠিক আছে, এবার দেখো তাহলে যার এ বি সমান বিসি, অতএব ত্রিভুজ এ বি ও ত্রিভুজ বি সি ও এর ও এ সমান ওবি হয়ে যাচ্ছে। ও এ সমান ওবি নয়, ও এ সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ। ও এ সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ। ওবি সাধারণ বাহু, ওবি সাধারণ বাহু, আর এ বি সমান বিসি, এটা আমরা ধরে নিয়েছি, তাই তো? এটা বলে দিয়েছে, এটা প্রদত্ত, লিখতে পারো। তাহলে কি হয়ে যাচ্ছে? অতএব ত্রিভুজ এ বি ও সর্বসম ত্রিভুজ বি সি ও। ঠিক আছে, তার মানে এই দুটো কোণ 60 ডিগ্রি করে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা সর্বসম ত্রিভুজ, তিনটে, এই ত্রিভুজ এই ত্রিভুজের সর্বসম। অতএব কোণ এ বি ও সমান কোণ ও বি সি সমান 120 ডিগ্রি বাই 2 = 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এইটা 60 ডিগ্রি হয়ে গেলে এইটার বিপরীত বাহু 60 ডিগ্রি ব্যাসার্ধ, তাহলে এইটাও ত্রিভুজ এ বি ও এর, অতএব ত্রিভুজ এ বি ও এর এই দুটো সমান তো সম্পূর্ণরূপে, তাহলে 60 পেয়ে গেলাম এই কন্ডিশন থেকে। এবার এইটা 60 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে এইটা হচ্ছে ত্রিভুজ এ বি ও এর ও এ সমান ওবি। ও এ সমান যেহেতু ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ,
ও এ সমান ও বি, অতএব কোণ কোণ হয়ে যাচ্ছে বি এ ও সমান বি, তার মানে এই ত্রিভুজ এইটাও ব্যাসার্ধ, এরও বিপরীত কোণ বি এ ও সমান এ বি ও সমান 60 ডিগ্রি। তাহলে অতএব অবশিষ্ট কোণ এ ও বিটাও 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তিনটি কোণই 60 ডিগ্রি হয়ে গেল। অতএব ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ। অতএব এ বি বাহু, এইটা 5 সেমি বলা আছে, এ বি বাহুর দৈর্ঘ্য লিখবে এ বি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। ঠিক আছে, এ বি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, যেহেতু ব্যাসার্ধ 5 সেমি বলা আছে, সমবাহু ত্রিভুজ প্রমাণ করলাম আমরা। নেক্সট দেখো এবার 6এরটা, না এটা 6এর হলো, 7এর। সাতের কি বলেছে? সাতের বলেছে যে ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এ, ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে ফেলি, এ বি সি ডি মনে করো বৃত্তস্থ চতুর্ভুজ ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস। আচ্ছা আচ্ছা, এটা ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস বলেছে, তো এইভাবে বললে হবে না। ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস, ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস, ব্যাসের উপর কেন্দ্র হবে, এ বি সি ডি মনে করো বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এরপর কি বলেছে? এরপর বলে দিয়েছে এ ডিসি 120, বিএসি এর মান এ ডিসি এইটা 120, তাহলে বি এ সি এই কোণটার মান চেয়েছে। ঠিক আছে, এডিসি 120, বিএসি এর মান। এবার দেখো ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস এবং এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই তো? এইটা কোণ এডিসি = 120 ডিগ্রি, এডিসি 120, তো তাহলে এই কোণটার সমষ্টি হয়ে যায় 180, তাহলে বি কোণটা পেয়ে যাচ্ছি। অতএব কোণ এডিসি প্লাস কোণ এ বি সি = 180 ডিগ্রি। এডিসি এর জায়গায় 120 ডিগ্রি বসাও, প্লাস এ বি সি = 180 ডিগ্রি। অতএব কোণ এ বি সি = 180 - 120, অতএব কোণ এ বি সি = 60 ডিগ্রি। এ বি সি 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, এ বি সি কোণ 60 ডিগ্রি, বি কোণটা পেয়ে গেলাম। এবার ত্রিভুজ এবিসি এর কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এ সি বি = 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে বিএসি কোণের মান চেয়েছে, তাই তো? অতএব ত্রিভুজ এবিসি এর বিএসি কোণের মান, অতএব ত্রিভুজ এ বি সি এর কোণ বিএসি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, সেখান থেকে দুটো মান আমরা জেনে গেছি, এটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে 90, এটা 60, এটা হচ্ছে 180 - 150 = 30 ডিগ্রি। স্টেটমেন্টটা আরেকবার লিখে দেবে যে কোণ বিএসি এর মান হবে 30 ডিগ্রি, কোণ বিএসি এর মান হবে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা স্টেটমেন্ট অবশ্যই উল্লেখ করবে। 7এর হলো, 8এর অঙ্কে চলো। 8এর অঙ্ক দেখো। 8এর অঙ্ক বলছে থিটা এর মান নির্ণয় করো যখন sin² θ - 3 sin θ + 2 = 0। sin² θ - 3 sin θ, সহজ অঙ্ক দিয়েছে। দেখো এই অঙ্কগুলো ক্লাস 11 এর প্রথম দিকেই আছে। এটা sin θটাকে x ভাবো, তোমরা যেমন নর্মাল মিডল ফ্যাক্টর করছো সেরকম x ভেবে মিডল ফ্যাক্টর করো। বা এটা হচ্ছে sin² θ, তাহলে যোগ চিহ্ন আছে, দুটো সংখ্যা যোগ করে এইটা আনতে হবে, গুণ করে 2 মাইনাস এই যে 2 + 1 sin θটাকে x ভাবছি, +2 = 0। বা এটা হয়ে যাচ্ছে sin² θ - 2 sin θ sin θ, এইটা দিয়ে গুণ হচ্ছে, ব্র্যাকেটের মাঝে দুটো মানকেই গুণ করতে হবে মাইনাস দিয়ে আর sin θ দিয়ে, +2 = 0। বা এটা sin θ কমন নিলে
এখানে হয়ে যাচ্ছে সাইন থিটা মাইনাস টু, মাইনাস ওয়ান কমন নিলে সাইন থিটা মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, বা এটা হয়ে যাচ্ছে সাইন থিটা মাইনাস টু ইন্টু সাইন থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এবার দেখো আসছে সাইন থিটা মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু টু আসছে, যেটা অগ্রাহ্য। কারণ কি, আমরা এর আগে বহুবার বলেছি যে সাইন থিটার মান মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে হয়, সাইন থিটার মান একের উপরে হওয়া সম্ভব নয়, এখানে দুই, তাই এই মানটা অগ্রাহ্য, সাইন থিটার মান কখনোই দুই হতে পারে না। অতএব কি হবে, সাইন থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান হয়, অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে সাইন 90 ডিগ্রির মান ওয়ান, অতএব থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি চলে আসছে। দেখো থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে তোমরা উত্তর লিখতে পারবে। প্রসেসটা দেখে নাও খুব ভালো করে। বলেছে যে কি বলেছে যে থিটার মানটা 0 থেকে 90 এর মধ্যে হলে থিটার মান, উত্তর লিখবে যে থিটার মান 90 ডিগ্রি। ঠিক আছে, এটাই উত্তর লিখবে। নেক্সট দেখো 9 এর দাগেরটা, 4 এর দাগে 9 এরটা, 4 এর 9 এর দাগের কি বলছে, বলছে যে ত্রিভুজ PQR এর কিউ কোণ 90 ডিগ্রি, PR √5, হ্যাঁ, আর PQ মাইনাস RQ 1 সেমি হলে cos P মাইনাস cos R, PQR এর কিউ কোণ 90 ডিগ্রি। এটা কিউ কোণ 90 ডিগ্রি, PQR ত্রিভুজ কিউ কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, কিউ কোণ 90 ডিগ্রি, ত্রিভুজ PQR এর কিউ কোণ 90 ডিগ্রি, PR সমান, তাহলে লেখো অতএব ত্রিভুজ এখানে PQR এর কোণ Q ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, PQR এর কোণ Q 90 ডিগ্রি। আর কি বলা আছে, PR ইজ ইকুয়াল টু √5 সেমি, PR ইজ ইকুয়াল টু √5 সেমি হয়ে যাচ্ছে, PR ইজ ইকুয়াল টু √5 সেমি। আর কি বলা আছে, PQ মাইনাস RQ ইজ ইকুয়াল টু 1 সেমি, PQ মাইনাস RQ, এবং তোমাদের বইয়ের অঙ্ক শুধুমাত্র একটু চেঞ্জ করে দিয়েছে, PQ মাইনাস RQ ইজ ইকুয়াল টু 1 সেমি। ঠিক আছে, এবার cos P মাইনাস কিসের মান চেয়েছে, যে cos P মাইনাস cos R এর মান নির্ণয় করো। তাহলে cos P, এই যে P কোণের সাপেক্ষে, অতএব cos P কত হবে, P কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ, P কোণের সাপেক্ষে এই যে PQ, এইটা ভূমি হয়ে যাবে, PQ বাই PR হয়ে যাবে, ভূমি বাই অতিভুজ। আর cos R এইটা হয়ে যাবে R কোণের সাপেক্ষে এইটা ভূমি, RQটা ভূমি, ভূমি বাই অতিভুজ, এটা PR, R কোণের সাপেক্ষে এইটা ভূমি আর PRটা অতিভুজ, ভূমি বাই অতিভুজ। অতএব cos P মাইনাস cos R কত হচ্ছে, এইটা হয়ে যাচ্ছে PQ বাই PR মাইনাস RQ বাই PR। তাহলে PR লসাগু, তাহলে হয়ে যাচ্ছে PQ মাইনাস RQ, PQ মাইনাস RQ এর মান কত 1, আর PR কত √5, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 1 বাই √5। দেখো যে cos P মাইনাস cos R, এটা একটা আনুপাতিক, মানে এর কোনো একক থাকবে না। ঠিক আছে, প্রত্যেকটা অপেক্ষক একটা আনুপাতিক, sin থিটা cos থিটা tan থিটা এগুলো সব অনুপাত। এখানে স্টেটমেন্ট অবশ্যই লিখবে যে cos P মাইনাস cos R এর মান 1 বাই √5। এবার দেখো 10 এরটায় যাচ্ছি। দশেরটা দেখো, 6 সেমি বাহু বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে বড় যে গোলক তৈরি করা যাবে তার আয়তন নির্ণয় করো। 6 সেমি বাহু বিশিষ্ট ঘনক, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহু ইজ ইকুয়াল টু 6 সেমি। এই যে একটা ঘনক, এই ঘনক থেকে গোলক তৈরি করা হবে, এটা 6 সেমি বাহু, 4টে বাহু সমান, এটা থেকে যে গোলক তৈরি করা হবে সেই গোলকের কি চেয়েছে, সব থেকে বড় যে গোলক তৈরি করা যাবে তার আয়তন, গোলকটির আয়তন চেয়েছে। ঘনকের বাহু 6 সেমি, অতএব ঘনক থেকে যে গোলক পাবো তার ব্যাসও ঘনকের বাহুর সমানই হবে, তার ব্যাস সমান 6 সেমি। অতএব ঘনক থেকে যে গোলক পাবো তার ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 6 বাই 2 সেমি, 3 সেমি হচ্ছে, 6 বাই 2 সেমি, সে গোলকের ব্যাসার্ধ 3 সেমি। অতএব গোলকের আয়তন, গোলকের ব্যাসার্ধ জানলে আমরা আয়তন পাবো 4/3 পাইয়ের মান 22/7, 4/3 পাই R কিউব, মানে 3 × 3 × 3,
এত ঘন সেমি, একটা 3 কেটে গেল। ঠিক আছে, তাহলে তো এখানে এতে মান চলে আসছে, একটা 3 যেই কেটে গেল। এখানে দেখো তাহলে আমরা পাইয়ের মান রেখে দিচ্ছি, কাটাকাটি যেহেতু যাচ্ছে না, তাহলে হয়ে যাচ্ছে 3 3 9 4 9 36 পাই ঘন সেমি। তাহলে ঘনকের আয়তন হয়ে যাচ্ছে 36 পাই ঘন সেমি কিউব বা ঘন সেমি, 36 পাই সেমি কিউব বা ঘন সেমি। ঠিক আছে, 10-এর হলো, এবার 11 যাচ্ছি। দেখো 11 অঙ্ক, 11 অঙ্ক। ঠিক আছে, 11টা কি বলেছে দেখো, সহজ অঙ্ক ছিল, শেষের দিকে দিয়েছে সহজ অঙ্ক। আচ্ছা, বলা আছে টিনের পাতের দৈর্ঘ্য 44 সেমি এবং প্রস্থ 20 সেমি। টিনের পাতের দৈর্ঘ্য, টিনের পাতের দৈর্ঘ্য 44 সেমি, টিনের পাতের প্রস্থ 20 সেমি। তাহলে এই টিনের পাত্রটাকে কি করেছে, বলেছে যে পাতটি দৈর্ঘ্য বরাবর মুড়ে নিয়ে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয়েছে, চোঙের আয়তন কত হবে? তাহলে এইটা যদি পাত হয়, এটাকে দৈর্ঘ্য বরাবর মুড়ে নেওয়া হয়েছে, মুড়ে চোঙ তৈরি করা হয়েছে। তাহলে চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু r সেমি হচ্ছে, অতএব চোঙের পরিধি হয়ে যাবে 2 পাই r সেমি। এবার যে চোঙের পরিধিটা, সেইটা ওই দৈর্ঘ্যের সঙ্গে সমান হয়ে যাবে, কারণ দৈর্ঘ্যটাকে মুড়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, অতএব শর্তানুসারে আর চোঙের যেটা প্রস্থ, সেটা এই টিনের পাতের যেটা প্রস্থ, সেটা উচ্চতা হয়ে যাবে। ঠিক আছে, শর্তানুসারে 2 পাই r ইজ ইকুয়াল টু এখানে 44 হবে। অতএব 2 ইন্টু 22-এর 7 ইন্টু r ইজ ইকুয়াল টু 44। অতএব r ইজ ইকুয়াল টু 44 ইন্টু 7-এর 22 ইন্টু 1/2। 22 দুগুণে 44, 2 2 কেটে গেল। অতএব r ইজ ইকুয়াল টু 7 হয়ে যাচ্ছে। অতএব চোঙের, মানে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 7 সেমি। ঠিক আছে, অতএব চোঙের আয়তন কত হবে? অতএব চোঙের আয়তন ইজ ইকুয়াল টু পাই r স্কয়ার এইচ, তার মানে 22-এর 7 r স্কয়ার, এটা r 7 ইন্টু 7 ইন্টু 20, এত সেমি কিউব বা ঘন সেমি লিখতে পারো। ঠিক আছে, তাহলে এইটা হলে এই যে 7 7 কেটে যাচ্ছে, এইটা গুণ করলে 22 আর 20 গুণ করলে 22 গুণে 44, 440 ইন্টু 7 সেমি কিউব ইজ ইকুয়াল টু 0, 4 7 28-এর 8, হাতে 2, 4 7 28 30, 3030 সেমি কিউব। দেখো, এবার স্টেটমেন্টটা তোমরা অবশ্যই লিখবে যে অতএব কি চেয়েছে, এখানে চেয়েছে যে চোঙের আয়তন কত হবে? চোঙের আয়তন হবে 3030 সেমি কিউব, চোঙের আয়তন হবে 3030 সেমি কিউব। ঠিক আছে, এটা অবশ্যই লিখবে, প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই লিখবে। ভারতগ্রাম কি বলেছে দেখো, যে 3টি সংখ্যা 12 15 20 এর পরিসংখ্যা যথাক্রমে 12 15 20 এর পরিসংখ্যা যথাক্রমে 12 15 ও 20, এদের মানে এগুলো অতবার করে আছে পরিসংখ্যা, মানে পরিসংখ্যা যথাক্রমে কত হচ্ছে, 12 15 20 পরিসংখ্যা যথাক্রমে x - 2 x + 2x x - 1, পরিসংখ্যা যথাক্রমে x + 2 x x - 1। ঠিক আছে, তার মানে 12টা আছে x + 2 বার, 15টা আছে x বার, আর 20টা আছে x - 1 বার, এইটা। ঠিক আছে, আচ্ছা, যদি এই তথ্যটির গড় 14.5 হয়, তবে x এর মান কত? এই তথ্যের গড় 14.5, অতএব শর্ত অনুসারে কি হয়ে যাবে, 14.5 is equal to 12 into x plus 2 plus 15x plus 20 into x minus 1 by যে পরিসংখ্যার সমষ্টি হবে x plus 2 plus x minus 1, এইটা হয়।
অতএব 14.5 ইকুয়াল টু, পয়েন্ট তুলে দাও, এখানে 10 নামিয়ে দাও, 5 দুগুণে 10 আর 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 আর 5 9 45, 29/2 আসছে। ঠিক আছে, এইটা আসছে 12x প্লাস 12 দুগুণে 24 প্লাস 15x প্লাস 20x মাইনাস 20 বাই 3x প্লাস 1। তাহলে আসছে 20 আর 10 30, 35 আর 12, 35 আর 12 47x, 20 আর 10 30, 35 আর 10 45 47, আর 47x প্লাস 4 বাই 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 29/2। কোনাকুনি গুণ করলে দেখো এটা কত আসছে, 47 দুগুণে 94, তাই তো, 94x প্লাস 8 ইজ ইকুয়াল টু 3 9 27, 7 থেকে 2, 3 দুগুণে 6 2 8, 87x প্লাস 29 বা 94x মাইনাস 87x ইজ ইকুয়াল টু 29 মাইনাস 8 বা এটা কত আসছে 87 94 7x ইজ ইকুয়াল টু এটা আসছে 21 বা x ইজ ইকুয়াল টু 21/7 বা x ইজ ইকুয়াল টু 3। অ্যান্সার লিখবে x এর মান আসবে 3, x এর মান হচ্ছে 3, এটাই অ্যান্সার লিখবে, x এর মান 3, x এর মান চেয়েছে দেখো, x এর মান লিখবে 3। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। আচ্ছা, এর সাথে সাথে আমাদের এই পেজের 644 পেজের 1 নম্বর এবং 2 নম্বরের যে ম্যাথের প্রবলেম আমরা টোটাল সলভ করছি, 1 নম্বর এবং 36 নম্বরের, এটা কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো। পরবর্তী ক্লাসে আমরা এর পরের পেজ যেটা সেটা সলভ করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো লাইক করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা পেয়ে যাও এবং পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, প্রত্যেকদিন আমরা কিছু স্টুডেন্টের নাম নিচ্ছি যারা আমাদের পাশে আছে। তোমরাও যারা আমাদের পাশে আছো কমেন্ট করো এবং কমেন্টের পাশে তোমাদের নামটা মেনশন করো, যাতে আমরা তোমাদের নামটা উল্লেখ করতে পারি। ওকে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে এবং এর পরবর্তী পেজ সলভ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।